এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা তেলেঙ্গানার নিজামাবাদের বোরগাঁও নামের একটা এরিয়া। সেই এরিয়াতে থাকতো একজন প্রাইভেট কোম্পানির কর্মচারী, নাম রমেশ পত্যাচি। বর্তমানে মানে 2025 সালে তার বয়স 35 বছর, আর তার স্ত্রী, তার বয়স হচ্ছে 32 বছর। ঘটনার শুরুটা হয়েছিল 13 বছর আগে। রমেশ কোম্পানিতে কাজ করত, আর তার স্ত্রী সৌম্যা, সে একটা প্রাইভেট ইংলিশ মাধ্যম স্কুলের টিচার ছিল। দুজনের আলাপ হয়েছিল, দুজন একই এরিয়াতে থাকতো, আলাপ হয়েছিল, তারপরে বন্ধুত্ব, ফোন নম্বর আদান প্রদান, লম্বা লম্বা কথা, ঘুরতে যাওয়া। তারপরে তারা যে যার ফ্যামিলিতে জানিয়েছিল যে তারা বিয়ে করতে চায়। বাড়ির লোকজন পরস্পরের সাথে যোগাযোগ করে, দুজনের বাড়ির লোকজনের দুজনকে পছন্দ হয়, খুব ধুমধাম করে লাভ ম্যারেজটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো করে হয়ে যায়। তারপর থেকে দুজন সংসার শুরু করেছিল বোরগাঁও নামের ওই এরিয়াতে। 13 বছর কেটেছে, হয়েছে তাদের 3 সন্তান। সংসার খুব সুখের, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, দুজনের মধ্যে খুব প্রেম, সময়ে সময়ে তারা কোথাও ঘুরতেও যায়, বিভিন্ন রকম ফটো তারা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে, সব ঠিকঠাক নর্মাল চলছিল। হঠাৎ করে সৌম্যা যে স্কুলে চাকরি করে সেখানে দিলীপ নামের একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার আসে। আনম্যারিড একটা ইয়ং ছেলে, বয়স 30 বছর। সেই ছেলেটার সাথে সবাই বন্ধুত্ব করেছিল, সবার তাকে খুব পছন্দ হয়েছিল। আকর্ষক একটা ব্যক্তিত্ব, স্কুলের সব টিচারদের তাকে খুব পছন্দ, সৌম্যারও পছন্দ। সৌম্যা নিজের যখন টিফিন তৈরি করে, মাঝে মাঝেই সেই আনম্যারিড ফিজিক্যাল এডুকেশনের টিচারের জন্য বিভিন্ন রকম ভালো ভালো খাবার দাবার তৈরি করে নিয়ে যায়, তাকে খাবার খেতে দেয়। সেও লক্ষ্য করছিল যে সৌম্যা নামের ওই টিচার তার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্বটা আবারও প্রেমের দিকে এগিয়ে যায়। সৌম্যার কিন্তু আবার প্রেম হয়ে গেছিল ওই টিচার দিলীপের সঙ্গে। তারপরে 7টা থেকে 2:30 পর্যন্ত তো তারা স্কুলেই থাকতো। স্কুলের পর এদিক ওদিক ঘোরাঘুরি, কোথাও মার্কেট, কোথাও শপিং, কখনো সিনেমা হল। ব্যাপারগুলো বুঝতে পারছিল না রমেশ যে স্ত্রীর মধ্যে এই পরিবর্তন কেন। স্ত্রী খুব লেট করে বাড়িতে আসছে, বাচ্চারা একাই বাড়িতে থাকছে, কেন, কি হয়েছে? সে স্ত্রীকে বারবার প্রশ্ন করে, স্ত্রী বলে যে প্রাইভেট স্কুল, কাজ বাড়ছে। একদিন রমেশ নিজের যে নির্দিষ্ট সময় তার থেকে অনেকটাই আগে বাড়ি চলে এসেছিল। বাড়ি এসে সে দেখতে পেয়েছিল একজন স্কুলের টিচার তার বাড়িতে তার স্ত্রীর সাথে গল্প করছে, একটা বন্ধ ঘরে গল্প করছে। ব্যাপারটা তার ভালো লাগে না, সে খুব বিরক্ত হয়েছিল। এই ব্যাপারটা হওয়ার পরে সে একটু সজাগ হয়ে গেছিল। এবার সে ইচ্ছা করে তাড়াতাড়ি বাড়ি আসতে শুরু করে, মাঝে মধ্যে খেয়াল রাখছিল যে কি হচ্ছে ব্যাপারটা। একদিন সত্যি সত্যি তাদের দুজনকে একসাথে আবার আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেছিল। স্ত্রীকে খুব বকাঝকা করেছিল, আর সেই যে পিটি টিচার দিলীপ, তাকে বের করে দিয়েছিল নিজের বাড়ি থেকে, আর বলেছিল এরপরে যেন আর কখনো আমি তোমাকে আমার এই বাড়িতে না দেখি। দিলীপ বাড়ি চলে গেছিল, আর সৌম্যা নিজের হাজবেন্ডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল যে আর এই ধরনের ভুল হবে না। কিন্তু সৌম্যা সেম স্কুলে দিলীপ আছে, আবার তাদের মধ্যে কথা হয়। দিলীপ বলে যে তোমার হাজবেন্ড এইভাবে আমার সাথে অপব্যবহার করেছে, আমি খুব রেগে আছি, কিন্তু আমি চাই আমি আর তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাই, দিয়ে সংসার শুরু করি, চলো আমরা পালিয়ে যাই। সৌম্যা বলে না, পালাতে পারবো না, তাহলে তুমি ডিভোর্স নিয়ে নাও, ডিভোর্স নিয়ে 3 সন্তানকে নিয়ে তুমি আমার সাথে চলো।
সৌম্যা বলে যে আসলে আমার হাজবেন্ডের 2 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স আছে, আমি যদি ডিভোর্স নিয়ে চলে যাই তাকে ছেড়ে, সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু আমি পাবো না। 2 কোটি টাকার নাম শুনে দিলীপেরও খুব লোভ হয়। এবার রমেশের স্ত্রী সৌম্যা আর তার বয়ফ্রেন্ড দিলীপ দুজনে মিলে প্ল্যানিং করে এমন কিছু করতে হবে যাতে ব্যাপারটা দেখে মনে হয় নর্মাল ডেথ, কিন্তু আমরা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে নতুন ভাবে সংসার শুরু করব আর 2 কোটি টাকার মালিকও হয়ে যাব। তারা প্ল্যানিং করছিল ফেব্রুয়ারি মাস থেকে, 2025-এর ফেব্রুয়ারি থেকে। অগাস্ট মাসে তারা একজন সুপারি কিলারকে ঠিক করে। কথা হয় যে সে নিজের লরি নিয়ে স্কুটিতে যখন রমেশ নিজের কোম্পানিতে যাওয়ার জন্য বেরোবে তখন একটা অ্যাক্সিডেন্ট হবে। দেখে মনে হবে অ্যাক্সিডেন্ট, কিন্তু রমেশ তাতে মারা যাবে। সব ঠিকঠাক হয়ে গেছিল। সুপারি কিলারকে যে টাকাটা দেওয়া হয়েছিল অ্যাডভান্স, সেটা 35,000 টাকা, যেটা সৌম্যা নিজের একটা আংটি বিক্রি করে জোগাড় করেছিল। 16 আগস্ট 2025 কোম্পানি যাওয়ার জন্য বেরিয়েছিল রমেশ। সকালবেলায় সামনে থেকে একটা লরি এসে তাকে ধাক্কা দিয়েছিল। সে নিজের স্কুটি নিয়ে উল্টে রাস্তার একধারে পড়ে গেছিল, কিন্তু সৌম্যা যেটা চাইছিল সেটা হয়নি। রমেশের পায়ের হাড় ভেঙে গেছিল, রমেশ মারা যায়নি। রমেশ ধীরে ধীরে আবার সুস্থ হয়ে ওঠে। সেই সময় বিভিন্ন মন্দিরে পুজো দিতে যায় সৌম্যা, যে হাজবেন্ডের উপরে এত বড় একটা বিপদ এসেছিল কিন্তু মাত্র পায়ের হাড়টা ভেঙে কেটে গেছে, সেই জন্য ঠাকুরের কাছে সে পুজো দেয়। এইভাবে যেন রমেশের উপর যে বিপদগুলো আসবে সেগুলো যেন কেটে যায়। সব লোকজনও দেখছিল যে সত্যি সৌম্যা কি ভালো মহিলা, কত প্রতিভক্তি তার। এইভাবে আরো কিছুদিন কাটে। আবারও সৌম্যা আর দিলীপ দুজনে মিলে প্ল্যানিং করতে শুরু করে যে আবার এবারে সুপারি কিলারদের ঠিক করতে হবে, তারা যেন বাড়িতে এসেই মেরে যায়। কারণ রাস্তায় এইভাবে করলে এইভাবেই হবে, বাড়িতে এসে মারবে তাহলে কি করতে হবে, টাকা দিতে হবে। রমেশের স্ত্রী সৌম্যা আর তার বয়ফ্রেন্ড দিলীপ দুজনে মিলে জমা করেছিল 1 লাখ টাকা। সেই টাকাটা দিয়ে অ্যাডভান্স হিসাবে একটা সুপারি কিলারদের টিম, 3 জন ছিল সেই টিমে, তাদেরকে টাকা দিয়ে ঠিক করা হয় যে তারা 20 ডিসেম্বর 2025 রাত্রেবেলায় গভীর রাত্রে এসে তার হাজবেন্ড রমেশকে মেরে ফেলবে। কারণ তারা দুজনে আগে কখনো কোনো মানুষকে মারেনি, তাই তাদের মনটা রাজি হচ্ছে না। তাই জন্য সুপারি কিলার ঠিক করা হয়, প্ল্যানিং করা হয়। প্ল্যানিং মোতাবেক 20 ডিসেম্বর যখন ফিরেছিল নিজের অফিস থেকে রমেশ, রমেশকে স্ত্রী খুব আদর করে জল দেয়। জলের সাথে মেশানো হয়েছিল 10খানা ঘুমের ট্যাবলেট। জল দেওয়ার পরে তাকে খাবার খাওয়ানো হয়। খাবার খেতে রমেশের ইচ্ছা করছিল না। খাওয়া দাওয়া হয়ে গেলেই সে গিয়ে শুয়ে পড়ে নিজের বেডরুমে, অঘোরে ঘুমিয়ে পড়ে। আর রমেশের স্ত্রী ওয়েট করতে থাকে যে কখন সেই সুপারি কিলারদের 3 জন তার বাড়িতে এসে পৌঁছাবে। সে কিন্তু রাত 12টা থেকেই দরজা খুলেও রেখেছিল। রাত 1টা বাজে, তখনও কিন্তু সুপারি কিলাররা আসেনি। তাদের কিন্তু আসার কথা ছিল। 1টা বাজে, 2টো বাজে, তারা আসছে না। টিচার সৌম্যা অস্থির হয়ে যায়। নিজের বয়ফ্রেন্ড দিলীপকে কল করে বলে যে তুমি কিলারদের সেই টিমকে কল করে জিজ্ঞেস করো তারা কেন আসছে না। দিলীপ তাদেরকে কল করে, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কেন আসছো না। তারা বলে যে আজকে আমাদের অন্য একটা জরুরি কাজ এসে গেছে, আজকে আসতে পারবো না, অন্য কোনো একটা দিন আবার ডেট ঠিক করতে হবে। কিন্তু সৌম্যা আর দিলীপ খুব আফসোস হয়, তারা 10খানা ট্যাবলেট খাইয়ে
ব্যাপারটা একদম রেডি করে রেখেছে, এই সময় কিলাররা আসতে চাইছে না, তাহলে আমরাই কিছু একটা করব। দিলীপ নিজের ছোট ভাই অভিষেককে সঙ্গে নিয়ে সৌম্যার বাড়িতে এসে পৌঁছায়। এসে পৌঁছাবার পর সৌম্যা নিজেদের বেডরুমে, যেখানে রমেশ প্রত্যাচী ঘুমাচ্ছিল, সেখানে নিয়ে যায়। তারা সবাই দেখে রমেশ সত্যি গভীর ঘুমে আচ্ছন্ন। একটা গা মোছার টাওয়েল নিয়ে এসে তার গলায় পেঁচিয়ে একদিক থেকে সৌম্যা টানে, অন্য দিক থেকে দিলীপ টানে। তার পাটা ধরেছিল দিলীপের ভাই অভিষেক। বেশ কিছুক্ষণ এটা করার পরে তারা দেখতে পায় রমেশ একদম চুপচাপ হয়ে গেছে, নিঃশ্বাসটা আর চলছে না। 2:30টার সময় এই ঘটনা ঘটাবার পর দুই ভাই আবার নিজের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সৌম্যা ওয়েট করছিল কখন সকাল হবে। সকাল হয়, চিৎকার করে সে কান্নাকাটি শুরু করে। বিশেষ কোনো আত্মীয় স্বজন ছিল না, বাপের বাড়ির কিছু আত্মীয় ছিল, প্রতিবেশীরা ছিল। রমেশের একজন ভাই ছিল যে ইসরায়েলে থাকে, তাকেও সৌম্যা সকালবেলায় খবর দেয়। ভাই অত দূরে থাকে, কাজের মধ্যে সে অত তাড়াতাড়ি ছুটি পায়নি, নিজের স্ত্রী অনিতাকে পাঠিয়ে দিয়েছিল তেলেঙ্গানার বোরগাঁওতে। 20 তারিখে সমস্ত আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে অন্তিম সৎকার হয়ে যায়। অন্তিম সৎকার বলতে, তারা যেহেতু খ্রিস্টান, তো তাদের কবর দেওয়া হয়, তো কবর টবর হয়ে যায়। এদিকে অনিতা রাত্রেবেলায় নিজের হাজবেন্ডকে বলে, আমার মনে হচ্ছিল যে তোমার দাদার গলায় দাগ আছে। আমার খুব সন্দেহ হয়েছিল তোমার বৌদি সৌম্যাকে যখন আমি কথাটা জানতে চাই, কিন্তু সৌম্যা এত কাঁদছিল যে আমি কিছু জিজ্ঞেস করলেও সে উত্তর দিতে পারেনি, সে উত্তর দেওয়ার অবস্থায় ছিল না, সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। আর আমি কাকে কি বলবো বুঝতে পারছি না, সেই জন্য কিচ্ছু বলিনি। ভাবলাম আগে তোমাকে জানাই ব্যাপারটা, তারপরেই আমি কিছু করব। ভাই এই কথাটা শোনা মাত্রই অবাক হয়, আর সে এটাও বলে যে আমার দাদা আর বৌদির তো লাভ ম্যারেজ হয়েছিল, তাদের দুজনের মধ্যে খুব ভালোই সম্পর্ক, তাহলে গলায় দাগ কেন, কি হয়েছিল? রমেশের ভাই বলে, আজকাল নানান জায়গায় নানা রকম ঘটনা শোনা যাচ্ছে, হতেও পারে যে কিছু একটা ঘটনা ঘটেছে, তুমি কি খুব ভালো করে দেখেছো? সে বলে যে হ্যাঁ, আমি গলাতে কিন্তু দাগ দেখেছি, সন্দেহজনক দাগ। রমেশের ভাই বলে যে তুমি ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে যাও, পুরো ব্যাপারটা গিয়ে জানাও। 21 তারিখে রমেশকে কবর দেওয়া হয়েছিল। 22 তারিখে রমেশের ভাইয়ের বউ পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিল যে তার সন্দেহ হচ্ছে, কারণ মৃত রমেশের গলায় সে দাগ দেখেছে। 24 তারিখে অর্ডার পাওয়া যায় যে কবর খুঁড়ে বডিটা বের করা। 24 তারিখে পুলিশের টিম চলে আসে, মজদুরের টিম কবরটাকে খুঁড়ে যখন বডিটা বের করা হচ্ছিল, চিৎকার করে পাশে দাঁড়িয়ে রমেশের স্ত্রী সৌম্যা কান্নাকাটি করছিল যে এইভাবে তোমরা করো না, আমার স্বামী মুক্তি পাবে না, তোমরা, সে মারা গেছে, এবার তাকে শান্তিতে থাকতে দাও। তার এই চিৎকার করে কান্না শুনে কিন্তু লোকজন বুঝেছিল নিশ্চয় কোনো না কোনো একটা ব্যাপার রয়েছে। বডিটা বের করা হয়, তারপরে পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের পরে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেছিল সবার কাছে। সেটা ছিল যে শরীরে প্রথমে ঘুমের ওষুধ গেছে, তারপরে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে, আর সত্যি সত্যি গলায় লাল দাগ ছিল। রমেশের ভাইয়ের বউ অনিতার তৎপরতায় এই ব্যাপারটা সবার সামনে এসেছিল। তারপরে পুলিশ টিম সবাইকে অ্যারেস্ট করেছিল। সৌম্যা অ্যারেস্ট হয়েছিল, সৌম্যার প্রেমিক ফিজিক্যাল এডুকেশন টিচার দিলীপ, দিলীপের ভাই অভিষেক। অগস্ট মাসে যারা লরি দিয়ে ধাক্কা দিয়ে রমেশের পায়ের হাড় ভেঙে দিয়েছিল, কিন্তু যারা মেরে ফেলতে চেয়েছিল তারাও অ্যারেস্ট হয়েছে। আর বর্তমানে যারা রাত্রেবেলায়
তিনজনের টিম আসার কথা ছিল, যারা অ্যাডভান্স নিয়েছিল টাকা, কিন্তু আসতে পারেনি। সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, সবার জিজ্ঞাসাবাদ চলছে। রমেশ আর সৌম্যা তিনজন বাচ্চা বর্তমানে তাদের ঠাঁই হয়েছে একটা সরকারি অনাথ আশ্রমে। পরবর্তীকালে যদি তাদের কোনো আত্মীয় তাদের তিনজনের দায়িত্ব নিতে চায়, তাহলে হয়তো তারা সেখান থেকে বেরিয়ে সেই আত্মীয়র বাড়িতে চলে যাবে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।